সো ভিডিও শুরুতে প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস। এবং ক্রিসমাস এসে যাওয়া মানে কিন্তু বছর শেষের বার্তা পরিষ্কার হয়ে যাওয়া। একদম লাস্ট উইকে রয়েছে আমরা এই বছরের, এবং 2023 পার্টিকুলার এই বছরটা আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য অসাধারণ গেছে। যেভাবে আমরা খেলেছি, ঘরের মাঠে ট্রফি জিতেছি, বাইরে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস সেখানে আমরা কুয়েতকে হারিয়েছি। তো ইট ওয়াজ আ ট্রিমেন্ডাস ইয়ার ফর ইন্ডিয়ান ন্যাশনাল টিম। এবং তার পাশাপাশি আমাদের এখানে ক্লাব ফুটবলও কিন্তু ভালোভাবে চলছে। অনেক ভালো ভালো প্লেয়ার আমরা এই সিজনে আসতে দেখেছি, অনেক বেটার ম্যাচ আমরা এই সিজনে দেখছি, এবং অবশ্যই একটা টান টান উত্তেজক আইএসএল লিগ এবং আই লিগও কিন্তু চলছে। তো দেখা যাক 2024টাও আমরা এইভাবে একটা এন্টারটেনিং, একটা কোয়ালিটিওয়ালা ফুটবল সিজন দেখতে চাই। নাও দ্য মেন থিং ইজ, এই ভিডিওর মাধ্যমে কয়েকটা বিষয় বলার রয়েছে ডেইলি আপডেটসে, যেখানে অবশ্যই আমরা কথা বলবো আমাদের এআইএফএফ এবং তাদের সন্তোষ ট্রফি নিয়ে, ফিফার বেরিয়ে যাওয়া নিয়ে, তার পাশাপাশি রয় কৃষ্ণা, মোহনবাগান, ইস্টবেঙ্গল প্রত্যেককে নিয়েই কিন্তু ইন্টারেস্টিং কিছু বিষয় উঠে এসেছে, অবশ্যই শেয়ার করব। ফার্স্ট অফ অল যেটা ব্যাপার, যে এআইএফএফ এবং ফিফার মধ্যে একটা চুক্তি হয়েছিল যে সন্তোষ ট্রফিতে টুর্নামেন্টের নামের আগে ফিফা আসবে, অর্থাৎ ফিফা সন্তোষ ট্রফি এই নামে আমরা এবারে সন্তোষ ট্রফিকে জানবো, যেটা অরুণাচল প্রদেশে হতে যাচ্ছে। বাট সেখান থেকে কিন্তু ফিফা আপাতত বেরিয়ে গেছে, নেই, সেই পুরো প্রজেক্টের মধ্যে ফিফা থাকছে না। তার রিজনটা হচ্ছে যে অরুণাচল প্রদেশে হচ্ছে, আর অরুণাচল প্রদেশ মানে ইন্ডিয়া অ্যান্ড চায়না, তাদের একটা টেনশন কিন্তু অরুণাচল প্রদেশকে ঘিরে থাকে। এবং এখানে যদি ফিফা ডিরেক্টলি অরুণাচল প্রদেশে হওয়া একটা টুর্নামেন্টে ইন্ডিয়ার সাথে যোগ দেয়, সেটা হয়তো চায়না খুব একটা ভালোভাবে নেবে না, এবং সেই কারণেই কোথাও ফিফা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুব একটা ঠিক না। মানে সিরিয়াসলি বলছি, এখানে সব রকম সুপার পাওয়ারের দিকে দেখতে গেলে যে আপাতত ভারত চায়না প্রায় সেম লেভেলে রয়েছে, এবং কোথাও ফুটবলিং যে ডেভেলপমেন্ট সেটা হয়তো চায়নাতে একটু বেটার রয়েছে বা অনেকটা বেটার রয়েছে, বাট ইন্ডিয়া সেই লেভেলটা হয়তো আগামী কয়েক বছরের মধ্যে ধরার রাস্তায় রয়েছে। বাট স্টিল ফিফার এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া, এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা ভালো দিক না। বাট হ্যাঁ, এখানে এআইএফএ প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন যে আগামী দিনে এমন কোথাও সন্তোষ ট্রফিটা হবে যেটা একটা নন কন্ট্রোভার্সিয়াল এরিয়াতে, এবং সেখানে হয়তো ফিফাকে আমরা আমাদের পাশে পাবো। বাট দেখা যাক সেটা আবারও হয় কি না, নাকি আবারও কোনো রকম ইস্যু দাঁড় করিয়ে ফিফা আবারও ব্যাক করে বেরিয়ে যায়। সেকেন্ড থিং ইজ রিলেটেড উইথ রয় কৃষ্ণা। রয় কৃষ্ণা কিন্তু আগামী সিজনে আর ইন্ডিয়াতে নাও থাকতে পারে। শুধুমাত্র ওড়িশা এফসিতে থাকা বা না থাকার ব্যাপার না, পুরোপুরি ইন্ডিয়ান ফুটবলেই হয়তো রয় কৃষ্ণ থাকবে না। তার কারণটা হচ্ছে যে নিউজিল্যান্ড থেকে যে রিপোর্টটা বেরিয়েছে, যে নিউজিল্যান্ডের অকল্যান্ডে আরও একটা নতুন ক্লাব তারা তৈরি হয়েছে, এবং তারা কিন্তু সরাসরি এই লিগে অংশগ্রহণ করছে। এবং এর আগে নিউজিল্যান্ডের ক্লাবের হয়েই কিন্তু রয় কৃষ্ণ সব থেকে যে মেমোরেবল কেরিয়ারের উত্থানটা রকেট গতিতে, সেটা আমরা দেখেছিলাম ওয়েলিংটন ফিনিক্সের হয়ে, এবং সেখানে থেকে তার যে জৌলুস ফুটবলে, সেটা ইন্ডিয়ান ফুটবলকেও অ্যাট্রাক্ট করেছিল, এবং সেই কারণে এটিকেতে আমরা রয় কৃষ্ণকে আসতে দেখেছিলাম। তারপর থেকে প্রত্যেকটা সিজনে রয় কৃষ্ণ কিন্তু পারফরমেন্স দিয়েই যাচ্ছে। এই সিজনেও কিন্তু এই লেভেলে, এই এজে এসে পারফরমেন্স করছে, এবং আবারও নিজের ইচ্ছাটা জানিয়েছি, যদি নিউজিল্যান্ডে আমি ফিরতে পারি সেটা আমার জন্য একটা বড় পাওনা হবে, এবং হয়তো আগামী সিজনে আমরা রয় কৃষ্ণের যে ম্যাজিক, সেটা ইন্ডিয়ান যে কোনো ক্লাবের হয়ে দেখা থেকে বাইরে থাকবো। বাট স্টিল হি ইজ আওয়ার ওয়ান অফ দ্য ফেভারিটস প্লেয়ার, এবং যেখানেই থাকুক, যেখানেই খেলুক, আই হোপ ভালো খেলবে। এবং অবশ্যই একটা প্লেয়ারের সবসময় ইচ্ছে থাকে, বা একটা মনের সুপ্ত বাসনা থাকে, যে আমি যেখান থেকে আমার কেরিয়ারকে শুরু করেছিলাম, যে জায়গা থেকে, যেখান থেকে আমি ভালোবাসা পেয়েছিলাম, ফ্যানেদের সাপোর্ট পেয়েছিলাম, আবারও সেখানে গিয়ে যদি একদম কেরিয়ারের লাস্ট ফেজটা আমরা শেষ করি, সেটা আমাদের জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে। তো দেখা যাক রয় কৃষ্ণার এই একদম লাস্ট ফেজটা আবারও অকল্যান্ডে ফিরে গিয়ে কত ভালোভাবে শেষ হয়। নেক্সট থিং ইজ রিলেটেড উইথ মোহনবাগান। মোহনবাগানকে নিয়ে দুটো বিষয় বলার রয়েছে। নাম্বার ওয়ান, সেটা সন্ধ্যে থেকে একটা রিপোর্ট এই মুহূর্তে রুমারের মতো বেরিয়ে এসেছে, এবং সেটা ঝড়ের গতিতে কিন্তু মোহনবাগান ফ্যানেদেরকে জাস্ট হিট করছে, যে মোহনবাগান হয়তো সুপার কাপ থেকে উইথড্র করে নিতে পারে। সুপার কাপে মোহনবাগান টিম নাও যেতে পারে। এবার এটার রিজন কি? রিজন এটাই যে ম্যাক্সিমাম প্লেয়ার তারা কিন্তু থাকবে ন্যাশনাল টিমে, মানে যারা ইম্পর্টেন্ট প্লেয়ার। সেকেন্ডলি, আরও যারা কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে তারা হয়তো চোট আঘাতের জন্য বাইরে থাকবে, এবং এখানে কোথাও আবারও রিস্ক নিয়ে একটা টুর্নামেন্টে খেলতে যাওয়া, লিমিটেড রিসোর্স নিয়ে, বিদেশি এবং বেঞ্চ প্লেয়ার বা ইউথ টিমের প্লেয়ারদের নিয়ে, সেটা খুব একটা ঠিক হবে না। এবং সেই ক্ষেত্রেও যদি চোট আঘাত লাগে, তাহলে ফেব্রুয়ারি মাসে যে আবারও আইএসএলের সেকেন্ড লিগ স্টার্ট হবে, তখন কিন্তু মোহনবাগান সমস্যার মধ্যে পড়বে। তো এই ধরনের কিছু বিষয় মিটিংয়ের মধ্যে উঠে এসেছে। টেকনিক্যাল কমিটির মিটিং ছিল, এবং সেখানে ফেরান্দোকে এই বক্তব্য জানানো হয়, বা সেখানে সেই আলোচনা চলে। এবং সম্ভবত যা আপডেট আপাতত মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, সেখানটাকে মান্যতা দিলে দেখা যাবে যে হ্যাঁ, এই বিষয়টা পরিষ্কার যে মোহনবাগান কোথাও কিন্তু সুপার কাপ খেলবে কি খেলবে না, এই ব্যাপারটাতে আপাতত আটকে রয়েছে। এবার এখানে দুটো আমি বলবো কনসার্নিং
থিং রয়েছে। নাম্বার ওয়ান সেটা হচ্ছে মোহনবাগানকে খেলতে না দেখা মানে যে কোনো টুর্নামেন্টে যদি একটা বড় ক্লাব না খেলে, অলরেডি মোহামেডান স্পোর্টিং থাকছে না, আই লিগে 11টা ম্যাচে আনবিটেন পর এই ধরনের পারফরমেন্সের পর মোহামেডান স্পোর্টিংকে দেখতে না পাওয়াটা আমাদের জন্য একটা বিরাট বড় ব্লো। আমরা সিরিয়াসলি মিস করবো মোহামেডান স্পোর্টিংকে। বাট সেই সময়টা মোহামেডান স্পোর্টিং যাচ্ছে সাউথ আফ্রিকা, সেখানে অরল্যান্ড পাইরেটসের সাথে খেলতে যাচ্ছে, দ্যাটস গুড থিং। বাট নিজেদের টুর্নামেন্টে যদি আমরা আমাদের ক্লাবকে দেখতে না পাই সেটা ঠিক না। এবং তার সাথে যদি মোহনবাগান আরও একটা বড় ক্লাব তারা যদি এই টুর্নামেন্টে না থাকে, তাহলে ভিউয়ারশিপ, ফ্যান এনগেজমেন্ট, কোথাও যে একটা ব্যাপার থাকে যে মোহনবাগানকে ঘিরে, সেটা আমরা মিস করব, সেটা সবাই মিস করবে। এবং অবশ্যই যারা এখানে টুর্নামেন্ট অর্গানাইজিং কমিটি, তাদের একটা বিরাট লস এখানে হবে। তো ফাইনালি মোহনবাগান এই ডিসিশনটা নিতে পারবে কি না সেটা অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে। এবং ফাইনালি যদি মোহনবাগান যায়ও, তাহলে এমনও হতে পারে যে রিজার্ভ টিমকে পাঠিয়ে দেওয়া হলো, তো সেটা খেলা না খেলা প্রায় একই পর্যায়ে থাকবে। সেই ক্ষেত্রে কি হয় না হয় সেটার দিকে আমরা অবশ্যই তাকিয়ে থাকবো, ফাইনালি মোহনবাগান ম্যানেজমেন্ট এখানে কী ডিসিশন নেয়। সেকেন্ড থিং হচ্ছে একটা প্লেয়ার, তাকে নিয়ে হঠাৎ করে গুঞ্জন, বহু জায়গাতে আর্টিকেল লেখালেখি, রিউমার সব জায়গায় ছড়াতে শুরু হয়েছে এবং দ্যাটস আ বেসলেস থিং, সিরিয়াসলি বলছি। এই প্লেয়ারটাকে নিয়ে আসার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না, এবং সেইভাবে কোনো মানে অফিসিয়াল লিঙ্ক আপ বলো যাই বলো কোনো রকম কিন্তু সত্যতা নেই। বাট কেন ক্ল্যারিফাই করছি, অনেকে বলবো তারা তুমি বলছো কেন, কারণ ক্ল্যারিফাই করতে হয় কমেন্টের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। অনেকে জানতে চেয়েছে প্লেয়ারটা আপাতত সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে রয়েছে এ লিগে, মার্কো টুলিও, ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, এবং 9 ম্যাচে 2 গোল 4টে অ্যাসিস্ট, এমন কিছু ইমপ্রেসিভ পারফরমেন্সও না যে হাই বিরাট কিছু ফর্মে রয়েছে, এবং তাকে নিয়ে আসা। এবং আবারও একজন প্লেয়ারকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে নিয়ে আসার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কতটা চেষ্টা করবে, দ্যাট ইজ এ বিগ থিং। বাট যদি সত্যি এরকম হয়ে থাকে যে একজন ফরওয়ার্ডের বদলি মানে আরমান্দো সাদিকুর বদলি একটা ফরওয়ার্ডই আসবে, তাহলে আমার মনে হয় যে আরমান্দো সাদিকুকে ছাড়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা খুব একটা ক্লিক করবে বলে মনেও হয় না। একটা প্লেয়ার আসবে, সে এনভায়রনমেন্টের সাথে মানাবে, টিম যে কম্বিনেশন রয়েছে তার সাথে অ্যাকাস্টামড হবে, তারপরে সে গিয়ে পারফরমেন্স করবে। আই থিঙ্ক দ্যাট উইল বি টু মাচ লেট, প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি মোহনবাগান আরমান্দো সাদিকুকে ছাড়ার মতো কোনো রকম প্ল্যানিংয়ে থাকে, তাহলে একজন সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আসুক, যে ওই পজিশনটাতে কোথাও হোল্ড করতে পারবে, ওই পজিশনটা কোথাও গোটা মাঠটাকে, অপোনেন্টকে স্ক্যান করতে পারবে। সেটা অনেক বেশি মোহনবাগানের জন্য হেল্পফুল হবে, রাদার কি একটা স্ট্রাইকারকে ছেড়ে দিয়ে আরও একটা ফরওয়ার্ডের প্লেয়ার নিয়ে আসা। আই থিঙ্ক that won't be good thing for মোহনবাগান right now. And the last thing related with ইস্ট বেঙ্গলকে নিয়ে যেটা মেন ব্যাপার, যে হিতেশ শর্মার ব্যাপারটা পুরনো, মানে তাকে নিয়ে আর বলার কিছু নেই, কারণ হিতেশকে অনেক দিন ধরে ইস্ট বেঙ্গল কিন্তু ট্রাই করছে। হিতেশ আর সাহিল টাপরা যে কোনো একজনকে দীর্ঘ সময় ধরে তারা চেয়েছে। এই সিজনে আপাতত একদম শেষ মুহূর্তে এসে উইন্টার ট্রান্সফার উইন্ডোর যে প্ল্যানিং, সেখানে হিতেশের নামটা 1 নম্বরে রয়েছে, এবং হিতেশকে পাওয়ার জন্য ইস্ট বেঙ্গল থেকে সব রকম চেষ্টা করা হচ্ছে। এবং হায়দ্রাবাদ থেকেও খুব একটা হয়তো তাকে ধরে রাখার চিন্তাভাবনা নাও হতে পারে, যেহেতু সে স্টার্টিং 11 বা ম্যাক্সিমাম ম্যাচে গেম টাইমই পাচ্ছে না, ইভেন একটা গোল করার পরেও কিন্তু বেঞ্চে বসে গেছে, সেভাবে সুযোগই পাচ্ছে না। তো তাকে নিয়ে আসতে ইস্টবেঙ্গলের খুব একটা প্রবলেম হবে না। এবং সেন্ট্রাল মিডফিল্ডে একটা সমস্যা তো মিটবে, যে একটা প্লেয়ার মাল্টিপল রোলে খেলতে পারে, মাল্টিপল পজিশনে খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারে, সেন্ট্রালে খেলতে পারে, কিছুটা অ্যাটাকিং গিয়ে খেলতে পারে, তো একটা প্রবলেম তো মিটবে। বাট তার পাশাপাশি যে নামটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে এবং যাকে আনলে কোথাও ইস্টবেঙ্গলের একটা বহু বছর আগের মেমোরিও ফিরবে, সেটা হচ্ছে নিখিল পূজারি। এই প্লেয়ারটার কথা মনে পড়ে, মানে সে আসছি পরে পুরো ব্যাপারটা নিয়ে। বাট নিখিল পূজারির কথা যখন হয়, মানে তখন সেই যে সময়টা যখন ট্রেভর মর্গান ইস্টবেঙ্গলের কোচ ছিলেন, তখন এই প্লেয়ারটা একদম ইয়াং বাচ্চা ছেলে, বাট সেইভাবে ইমপ্রেস করতে পারেনি ইস্টবেঙ্গল জনতাকে। এবং তারপরে যেভাবে নিখিল পূজারি উঠেছে, যেভাবে তার উত্থানটা আমরা দেখেছি ক্লাব ফুটবলে, ন্যাশনাল টিমে, আপাতত দাঁড়িয়ে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক অর রাইট উইং ব্যাক, যেভাবেই তাকে খেলাও, তো কোথাও এই যে আবারও তার ইস্টবেঙ্গলে ফিরে আসা, আই থিঙ্ক দ্যাট উইল বি আ বিগেস্ট থিং ফর নিখিল পূজারি, যেভাবে সে চলে গেছিলো এবং যেভাবে এখন তাকে নিয়ে আসার জন্য ইস্টবেঙ্গল ফ্যানরা জাস্ট আর্জিং করছে যে ভাই নিয়ে এসো, যা ফর্মে রয়েছে, ও এলে কিন্তু রাইট উইং ব্যাক বা রাইট সাইডের যে প্রবলেমটা রয়েছে সেটা মিটবে। আই থিঙ্ক দ্যাটস আ বিগ থিং। বাট যেটা মেন ব্যাপার, যে কোথাও হায়দ্রাবাদ কিন্তু তাকে ছাড়ার জন্য ভাবতে পারে, যে তাড়াহুড়ো করে তাকে ছেড়ে দেবে নাকি রেখে দিয়ে পরে ছাড়বে, আরও হায়ার ট্রান্সফার ফিতে তাদের সমস্যা একটু মিটে যাওয়ার পর, সেটা একটা বড় ব্যাপার। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু সব রকম চেষ্টা করা হচ্ছে এবং প্লেয়ারও এই ক্ষেত্রে কোথাও মুভ করার মতো সিচুয়েশনে গিয়ে পৌঁছে গেছে, যে হায়দ্রাবাদে আপাতত যা ব্যাপার, সেখান থেকে কোথাও ইস্টবেঙ্গলে কিন্তু এলে বেটার তার পজিশনে পারফর্ম করতে পারবে। এবং অবশ্যই টিম আপাতত যে জায়গাতে রয়েছে ইস্টবেঙ্গল, সেখানে তার পোটেন্সিয়াল
পটেনশিয়ালটাও কিন্তু অনেক হাই থাকবে ভালো লেভেলে শেষ করার। এবার পুরোটা ডিপেন্ড করছে এই ক্ষেত্রে হায়দ্রাবাদে, যেহেতু নিখিল পূজারি ইজ আ রেগুলার স্টার্টার, রেগুলার প্লেয়ার এবং টিমের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেস্ট প্লেয়ার, তো তাকে এত ইজিলি এত তাড়াতাড়ি ছাড়বে না, পরে আরও হায়ার প্রাইসে ছাড়বে, সেই ডিসিশনটা শুধুমাত্র বেরিয়ার হয়ে থাকবে নিখিল পূজারির ইস্টবেঙ্গলে আসার ক্ষেত্রে। বাট হ্যাঁ, ইস্টবেঙ্গলও যেমন স্ট্রংলি নিখিল পূজারিকে চাইছে, নিখিল পূজারিও কিন্তু স্ট্রংলি হায়দ্রাবাদ থেকে বেরিয়ে অন্য কোনো ক্লাব, স্পেশালি এখানে ইস্টবেঙ্গলে আসার মতো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক ফাইনালি কী হয়। যদি আসে তাহলে আমি বলবো যে রাইট সাইডটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেশ কিছু বছরের জন্য সেটেলড হয়ে যাবে, বেশ কিছু বছরের জন্য ওই জায়গাটা পুরোপুরিভাবে প্যাকড হয়ে যাবে। কারণ আপাতত নিখিল পূজারি যে ফর্মে রয়েছে, যে এজে দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি 3-4 বছর যদি ইস্টবেঙ্গল প্ল্যান করতে পারে তাকে নিয়ে এসে, দ্যাট কুড বি আ বিগ থিং ফর ইস্টবেঙ্গল, ফর নিখিল পূজারি, বোথ অফ দেম। দেখা যাক ফাইনালি কী হয়। তো এই ভিডিওটা এই অবধি, এবার যা কিছু মোটামুটি বলার ছিল আমি বলে শেষ করলাম। তোমরা এবার তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।